তোমাদের ল্যাব রুব্রিক্স তো আপডেট করছি, এটা কি দেখছিলা? দাঁড়াও আমি দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখতেছি। এই যে লাস্ট ক্লাসে বলছিল যে কিছু একটা কয়েকটা প্রবলেম দেওয়া থাকে ল্যাব ক্লাসের জন্য, ফাইনাল ল্যাব এক্সামের জন্য। তো এরকম ভাবে কিছু 10টা প্রবলেম দিয়ে দিছি। তো ফাইনাল ল্যাব এক্সামে এরকম এই টাইপেরই থাকবে, মানে এগুলো থেকেই থাকবে। তো এই 10টা প্র্যাকটিস করা লাগবে, আর এই 10টা থেকে তোমরা ল্যাব রিপোর্ট সাবমিট করবা। এই 10টা ল্যাব রিপোর্ট বানানো লাগবে। এতে আর কোনো কনফিউশন আছে? না স্যার। হুম, ঠিক আছে, যদি থাকে তাহলে তো পরে ক্লাসে আসি। আজকে ক্লাসটা নিতে পারিনি, আজকে তো নেওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, তো আজকে আমরা শর্টলি একটু বেশিক্ষণ 20 মিনিট আলোচনা করব কম্পিউটেশনাল জিওমেট্রি নিয়ে, যেটা হচ্ছে যে আরেকটা সেগমেন্ট, এবং লাস্ট সেগমেন্ট তোমার যেটার মধ্যে অ্যালগোরিদম পড়া লাগবে। অ্যালগোরিদম কোর্সের কোন একটা অ্যালগোরিদম আছে এরকম পড়া লাগবে। এটা হচ্ছে লাস্ট সেগমেন্ট কম্পিউটেশনাল জিওমেট্রি। এরপরে বাকি আরেকটা সেগমেন্ট আছে, ওইটা জাস্ট থিওরি, কয়েকটা ডেফিনেশন পাওয়া লাগে আর কিছু না। তো কম্পিউটেশনাল জিওমেট্রি বলতে আসলে আমরা নামে যেটা বোঝাই যে জিওমেট্রি টাইপ কিছু একটা থাকবে। আর জিওমেট্রি বলতে ধরো লাইন থাকে, সরল রেখা, তারপর পলিগন, কনভেক্স কনকেভ শেপ, মানে জিওমেট্রি রিলেটেড ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, এরকম টাইপ আরো কিছু। তো তোমাকে কিছু পয়েন্টস দেওয়া থাকবে একটা গ্রাফে ইনপুট হিসাবে, দেন তোমাকে কিছু একটা বের করতে বলবে। দুইটা লাইনের ডিস্টেন্স, অথবা অনেকগুলা লাইনের মধ্যে একটা জিওমেট্রিক শেপ আছে কিনা, পলিগন আছে কিনা, বা তিনটা পয়েন্ট মিলে একটা ট্রায়াঙ্গেল হয়েছে কিনা। মানে জিওমেট্রিক টাইপ যে প্রবলেমস গুলা, ওগুলা যেগুলো কম্পিউটেশন করে, মানে ক্যালকুলেশন করে বের করা লাগে, ওইটাই হচ্ছে যে কম্পিউটেশনাল জিওমেট্রির আলোচনার বিষয়। তো এটা বিভিন্ন জায়গায় ইউজ হয়, গ্রাফিক্সে ইউজ হয়, লাইন ড্রয়িং অ্যালগোরিদম। তোমাদের এখন পর্যন্ত গ্রাফিক্স কোর্স হয়েছে কিনা জানি না। লাইন ড্রয়িং অ্যালগোরিদম আছে, সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম আছে। স্যার হ্যাঁ, স্যার কয়েকজন অ্যাডমিট হইতে পারতেছে না স্যার। এটা আমি অটো অ্যাডমিট অন করে দেই নাই, এখন আমার ম্যানুয়ালি অ্যাডমিট করা, সেটিংসটা পরে দেখতে হয়। আচ্ছা, আমাকে বলিও যদি কারো না আসে। তারপর যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে, আর্কিটেক্ট আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করে, ক্যাড ডিজাইন একটা সফটওয়্যার আছে, কম্পিউটার এইডেড ডিজাইন ওখানে লাগে। তো ইনপুট হিসাবে কিছু সেট অফ পয়েন্টস দেওয়া থাকতে পারে, অথবা লাইন সেগমেন্টস দেওয়া থাকতে পারে। আউটপুট হিসাবে কিছু একটা কোয়েরি বা কিছু জিজ্ঞেস করবে তোমাকে, যে আসলে এই অবজেক্টটার টাইপ কিরকম। যদি লাইন দেওয়া থাকে, এই লাইনগুলো আসলে ইন্টারসেক্ট করছে কিনা, অথবা এটা কি কোনো একটা নিউ জিওমেট্রিক অবজেক্ট কিনা। তো তোমাদের যে দুইটা টপিক আছে, ওই দুইটা হচ্ছে যে একটা হচ্ছে লাইন সেগমেন্ট, মানে দুইটা লাইন কি আসলে ইন্টারসেক্ট করছে কিনা। আরেকটা হচ্ছে যে কনভেক্স হাল টেকনিক, কনভেক্স হাল অ্যালগোরিদম। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক সরল রেখায় যে পড়ে আসছে, এগুলা এগুলো হচ্ছে দেখে নিবা যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের মধ্যে ইউক্লিডিয়ান দূরত্ব √(x2 - x1) হোল স্কয়ার + (y2 - y1) হোল স্কয়ার।
এরকম। তারপর ভেক্টর ভেক্টর সম্পর্কে তো পড়ছো, ভেক্টরের ম্যাগনিটিউড বের করা, রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। তারপর অ্যাঙ্গেল বের করা, ভেক্টরের অ্যাঙ্গেল বের করা, এই দুইটা। এরপর অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, এই যে আলফার মানটা আমরা ক্রস প্রোডাক্ট করলে জানি যে রাইট হ্যান্ড রুল আছে, এ ক্রস বি মানে হচ্ছে এই বরাবর যদি আমি আমার ইন্ডেক্স ফিঙ্গার দেই আর এই বরাবর যদি আমার থাম দেই, তাহলে থাম্ব আমার যেদিকে ডিরেকশন করতেছে ওই ডিরেকশনে হচ্ছে যে ভেক্টরটা যাবে। এই জিনিসগুলো একটু দেখে নিবা। এগুলা এই যে ক্রস এ ক্রস বি যদি করি তাহলে ইন্ডেক্স ফিঙ্গার এই বরাবর রাখলে মানে হাত আঙ্গুল মানে হাতের চারটা আঙ্গুল এ বরাবর, আর থাম্ব যেটা এটা হচ্ছে বি বরাবর রাখলে আমার ডিরেকশনটা এই বরাবর আসে। আর যদি বি ক্রস এ করি তাহলে চারটা আঙ্গুল বি বরাবর থাকবে, ইন্ডেক্স থাম্বটা থাকবে এ বরাবর, সো ওইটার ডাইরেকশন আছে নিচের দিকে। আর এগুলোও পড়ছো যে আলফা কস দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা সাইন আলফা কস আলফা এটা কিভাবে। সো এগুলো হচ্ছে বেসিক জিনিস। যেটা মূল আলোচ্য বিষয় হচ্ছে যে লাইন সেগমেন্ট ইন্টারসেকশন এটা, আর হইতেছে কনভেক্স হাল টেকনিক যেটা বের করা, এটা এই দুইটা জিনিস হচ্ছে আসে পরীক্ষায়। তো লাইন সেগমেন্ট ইন্টারসেকশনের জন্য আচ্ছা দাঁড়াও। আচ্ছা, ধরো তোমাকে কিছু পয়েন্ট দেওয়া আছে, ধরো এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এটা একটা লাইন, আরেকটা লাইন আছে এই বরাবর। তো এটা যদি P1 হয়, এটা তার চেয়ে বেশি না। ধরো দুইটা পয়েন্ট আছে, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। এটা একটা লাইন, আরেকটা লাইন আছে P3, P4। সো এই দুইটা লাইন ইন্টারসেক্ট করছে। ধরো আরো দুইটা পয়েন্ট আছে P1, P2, আর আরেকটা আছে P3, P4। এই দুইটা ইন্টারসেক্ট করে নাই। সিমিলারলি তুমি আরো কয়েকভাবে পজিশন করতে পারো, যে কোনো ভাবে পজিশন করতে পারো। তোমার আসলে বের করা লাগবে এই দুইটা জিনিস ইন্টারসেক্ট করছে কি করে নাই। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করি, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুইটার যদি ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে জাস্ট ডিটারমিনেন্টটা বের করা। এটা যদি এক্স ওয়াই হয়, ক্রস প্রোডাক্ট তো বের করতে পারো, এ ক্রস বি ডিটারমিনেন্ট সাইন থিটা, এরকম। সো যদি বের করার পরে আমার এটা পজিটিভ হয়, তাহলে এটা হচ্ছে যে ক্লক ওয়াইজ ডিরেকশনে আছে। আর যদি নেগেটিভ হয়
তাহলে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, ঠিক আছে? আরো অ্যাডমিট হচ্ছে, এই জায়গাটা দেখো। সো এখানে P0 P1 P0 P2। তো আমি যদি P0 P1 এর সাথে এই ভেক্টরটা যেটা P1 মাইনাস P0 এটার সাথে ক্রস প্রোডাক্ট করি P2 মাইনাস P0, তাহলে এটা হচ্ছে এটার মান x1 মাইনাস x0 টাইমস y2 মাইনাস y0 এর সূত্র। সো এই যদি ক্রস প্রোডাক্টটা পজিটিভ আসে তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর যদি নেগেটিভ আসে এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। তো এটা দিয়ে কি বোঝায় আসলে? সাপোজ আমি বের করছি ক্রস প্রোডাক্ট করে ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ সামহাউ বের করছি। বের করার পরে এখন যদি এটা দুইটা ইন্টারসেক্ট করছে কিনা এইটা কন্ডিশন হচ্ছে, ধরো P1 P2 আছে, সো আমি এখন P1 এর সাপেক্ষে P3 আর P4 এর ডিরেকশনটা বের করব। সো P3 P4 হচ্ছে এই বরাবর। তো এখান থেকে P1 এ আসতে এটা কি আমার কাউন্টার ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? এটা কি ঘড়ির কাঁটার বিপরীতে না ঘড়ির কাঁটার দিকে? কাউন্টার ক্লকওয়াইজ। সো এন্টি ক্লকওয়াইজ আর কি, কাউন্টার ক্লকওয়াইজ। আর সিমিলারলি P2 এর জন্য P3 P4 বের করব। তো P4 থেকে P2 তে আসতে এটা কি ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। সিমিলারলি এই দুইটা তো হইলো। দেন ফার্স্টে আমি কি করলাম, যে কোনো একটা লাইন ধরলাম P3 P4, দেন ওইটার সাপেক্ষে P1 আর P2 বের করলাম ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ। দেন আমি আবার আরেকটা যেই বাকি আছে P1 P2, যেটা এইটা, সো P1 P2 এর সাপেক্ষে আমি ফার্স্টে P3 দেন P4 ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ বের করবো। তাহলে P1 P2 হচ্ছে এই বরাবর। সো P2 থেকে P3 তে আসতে এটা কি ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ? অবশ্যই ক্লকওয়াইজ। আর এইটাতে আসতে হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ ছিল কি ডি, মানে ডিটারমিনেন্ট অথবা যেই ক্রস প্রোডাক্টের ভ্যালুটা এটা যদি গ্রেটার দেন 0 হয় ক্লকওয়াইজ ছিল না। ইফ দ্য ক্রস প্রোডাক্ট ইজ পজিটিভ, আর এটা হচ্ছে তাহলে ডি স্মলার দেন 0, এটা ডি গ্রেটার দেন 0, এটা ডি স্মলার দেন 0। এরকম যদি হয় যে এই যেই কাউন্টার পার্ট গুলো আছে একটা গ্রেটার দেন 0 আর একটা স্মলার দেন 0, এরকম হয় একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই দুইটা ইন্টারসেক্ট করছে। তাহলে ইন্টারসেক্ট করে নাই কখন? তাহলে আমি আরেকটা পয়েন্ট দেখি, সাপোজ এইটা আছে আরেকটা হচ্ছে এই বরাবর আছে, নিলাম যে হয় নাই করে নাই এরকম টাইপ। তো এটা P1 P2 P3 P4। তাহলে ফার্স্টে আমি কি করব, ধরো P3 P4 নিলাম, দেন ওইটার সাপেক্ষে P1 আর P2 বের করব। সো P3 P4 হচ্ছে এই বরাবর। দেন P4 থেকে P2 তে আসতে আমার লাগতেছে ক্লকওয়াইজ, P4 থেকে P1 এ আসতে আমার আবার লাগতেছে ক্লকওয়াইজ। সো এটাতে ডি গ্রেটার দেন 0, এটাও ডি গ্রেটার দেন 0, সো এটা ইন্টারসেক্ট করে নাই, ঠিক না? কন্ডিশনটা বুঝছো? হ্যাঁ, P1 P2 সাপেক্ষে যে দুইটা পয়েন্ট দুইটাই ক্লকওয়াইজ হলে ইন্টারসেক্ট করবে না। P3 P4 এর সাপেক্ষে যে দুইটা পয়েন্ট দুইটাই ক্লকওয়াইজ হলে করবে না। তো এখানে P1 P2 এর জন্য বের করছি, বাকিটাও বের করতে হবে। সো এরপর হচ্ছে বের করব
P1 P2 এর সাপেক্ষে P3 আর P4। সো P1 P2 হচ্ছে এটা। তো P2 থেকে P3 তে যাইতে এটা কি ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ। আর এটাতে ক্লকওয়াইজ। তো এখানে ডি গ্রেটার দেন ডি স্মলার দেন জিরো, এটা হচ্ছে ডি গ্রেটার দেন জিরো। কিন্তু এটা ঠিক থাকলেও এটা ঠিক নাই, আরেকটা ঠিক নাই। সো তাইলে এটা ইন্টারসেক্ট করে নাই। তো এরকম তো গেল, এই দুইটা কেস গেল। আরেকটা কেস আছে হচ্ছে, ধরো দুইটা পয়েন্ট যদি, দুইটা লাইন যদি এরকম কোলিনিয়ার থাকে, এখানে ক্রস প্রোডাক্ট করলে কিন্তু ডি এর মান জিরো আসবে, কারণ আলফার মান কিন্তু 180 এখানে। তো সাইন 180 মান কত? 2 ইন্টু 90 প্লাস জিরো। সাইন জিরোর মান কত? এখানে তো সাইন পজিটিভ, তো 2 ইন্টু 90 প্লাস জিরো মানে হচ্ছে যে এখানে পড়তেছে। সো এটা আলটিমেটলি সাইন জিরো। সাইন জিরো মানে হচ্ছে জিরো, তাহলে ডি এর মান আসতেছে জিরো। তাহলে ডি এর মান আসলে ইন্টারসেক্ট, ডি এর মান জিরো আসলে ইন্টারসেক্ট করবে না, কিন্তু একটা স্পেশাল কেস আছে। যখন আসলে দুইটা পয়েন্ট মানে একটু ওভারল্যাপিং আছে এরকম, মানে যে এটা যদি x1 x2 হয় এই পয়েন্টটা, এটা যদি x1 y1, এটা x2 y2, মাঝখানে একটা পয়েন্ট, এগুলো হচ্ছে x3 y3 এরকম। তো এরকম দুইটা লাইনের যদি ওভারল্যাপিং থাকে, তার মানে আমি অবশ্যই চেক করব যে মাঝখানের লাইনটা কি, মাঝখানের পয়েন্টটা আইদার, এটা তো মাস্ট বি ডি এর মান জিরো হবে, কারণ এটা 180 ডিগ্রি। তো আরেকটা জিনিস যদি চেক করি যে x2 যেটা আছে এটা x1 থেকে বড়, এন্ড x2 যেটা আছে এটা হচ্ছে x3 থেকে ছোট, এটা একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে y1 যেটা আছে এটা হচ্ছে y2 থেকে ছোট, এন্ড y2 যেটা আছে এটা হচ্ছে y3 থেকে, y2 y1 থেকে বড় আর y2 y3 থেকে ছোট। মানে জিনিসটা বোঝায় এরকম আর কি, আইদার এই বরাবর মাঝখানে আছে ওভারল্যাপ, অথবা লম্বালম্বি মাঝখানে ওভারল্যাপ আছে। যেই বরাবরই ওভারল্যাপ থাকুক, মাঝখানে যদি 3 নম্বর পয়েন্টটা থাকে, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করবে। সবগুলা কেস দেখানো হয়ে গেছে। আচ্ছা, সাপোজ ধরো এরকম একটা আছে P1 P2 P3 P4। তা আমি যদি বের করি P3 P4 এর সাপেক্ষে P1 P2, সো P2 এর জন্য কিন্তু আসলে যেহেতু ক্রস প্রোডাক্ট বের করতেছি, P2 যেহেতু অ্যাঙ্গেল 180, সো এখানে জিরো আসবে। বাট এটা ঠিক, এটার ক্ষেত্রে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ সমস্যা হবে না। হ্যাঁ, কে কি বলবা শুনি। হুম। P3 P4 মানে হচ্ছে P3 থেকে P4 এর দিকে, ডিরেকশনটা এই বরাবর, এই বরাবর। তো সিমিলারলি P1 P2 এর জন্য
P3 P1 P2 এর জন্য P4 P1 P2 তাহলে এই বরাবর এখান থেকে P3 বলো P4 বলো সব হচ্ছে 0 আসবে। তো আমার আসলে ওই এই পয়েন্টটা ওভারল্যাপ হচ্ছে কিনা ওইটা চেক করে নিলেই, যেটা আসলে x1 আর x2 এর মাঝামাঝি কিনা, অথবা এটার y ভ্যালুটা এইটা আর এটার মাঝামাঝি কিনা। যদি চেক করি তাহলে হচ্ছে যে আমার ফুল ইন্টারসেকশনটা চেক করা হয়ে গেছে। তো অ্যালগোরিদমটা দেখো এবার। তো দেখো আমি D1 বের করছি কি, P3 P4 এর সাপেক্ষে P1, D2 হচ্ছে P3 P4 এর সাপেক্ষে P2, D3 হচ্ছে P1 P2 এর সাপেক্ষে P3, D4 P1 P2 এর সাপেক্ষে P4। তো এগুলা তো বের করে ফেলছি। তো এটা বলছিলাম যে দুইটা যদি অপোজিট হয়, D1 গ্রেটার দেন 0 এন্ড D2 স্মলার দেন 0, অথবা একটা স্মলার দেন 0 আরেকটা গ্রেটার দেন 0, এই মানে এই কন্ডিশনটা যদি ফিল আপ হয়, আইদার D1 0 থেকে ছোট হবে, তাহলে 0 থেকে D1 ছোট হইলে D2 বড় হবে, আর যদি উল্টাটা হয় তাহলে D1 বড় হবে D2 ছোট হবে। এই দুইটা হইলেই ইন্টারসেক্ট হয়েছে। সো এইটা হইলে ওকে ইন্টারসেক্ট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ হইলো। দেন আরেকটা ছিল 2 নম্বর D3 D4 এর জন্য। সো এটাও যদি হয়, দুইটাই যদি হয়ে যায় তাহলে ট্রু। আর যদি না হয়, সাপোজ কোনো ক্ষেত্রে D1 ইকুয়াল 0 আসলো, আর যে কোনো একটা 0 আসলো, তখন অন সেগমেন্ট একটা বের করি। অন সেগমেন্ট আসলে কিছু না, ওই যেটা x1 smaller than equal x2 and x2 smaller than equal x3 ওইটা ছিল এই কন্ডিশনটা। এই যে দুইটা ক্রস প্রোডাক্ট এভাবে বের করে, যে P1 যদি x1 y1 হয়, P2 যদি x2 y2 হয়, তাহলে x1 into y2 minus x2 into y1। পজিটিভ হইলে ক্লকওয়াইজ, নেগেটিভ হইলে এন্টি ক্লকওয়াইজ। তো এই যে অন সেগমেন্টটা দেখো, I j smaller than equal xk smaller than equal xi xj, এটা হচ্ছে অন সেগমেন্টের, এটা D1 equal to 0 হইলে। বুঝতে পারছো পুরাটা? এখানে কিন্তু আলাদাভাবে এরকম কেস দিয়ে বলা নাই, যেটা আমরা দেখছি মাত্র। দেখা যাচ্ছে? কঠিন লাগতেছে নাকি? হুম, কনফিউশন আছে কোনো? এই দুইটা কন্ডিশন ছিল। এটা D1, এটা D2, এটা D3, এটা D4। D smaller than 0, D2 greater than 0। সাইডটা একটু বড় করে দেখাবেন স্যার, একটু স্ক্রিনশট নেওয়ার জন্য। কোনটা? এটা এই একটা, হ্যাঁ আপনি যেটা ড্র করলেন ওইটা স্ক্রিনশট ড্র করে আমি দিয়ে দিব ফাইল। আচ্ছা স্যার, ধন্যবাদ। কোনটা বলছিলে আর কোথাও সমস্যা আছে? হুম, আর একজন রিকোয়েস্ট দিছে ক্লাসে জয়েন হওয়ার জন্য।
হ্যাঁ, এটা ধরো D1 যদি 0 হয়, D1 কি ছিল? P3 P4 এর সাপেক্ষে P1। তো এটা যদি 0 হয়, 0 কখন হবে? যখন এই এই দুইটা লাইনের মাঝখানে এটা পড়বে। P1 তো আর 0 হবে না, P2 0 হবে, ঠিক না? P2 0 হবে। সো P2 যদি 0 হয়, তাহলে আমি তো এখানে পাঠাই দিলাম এটার কোঅর্ডিনেট গুলা। পাঠাই দিলাম না? তো এখন মিনিমাম অফ xi xj মানে হচ্ছে এটা এটা হচ্ছে i, এটা হচ্ছে j, আর P2 এরটা হচ্ছে k। তো মিনিমাম অফ i j, x অফ i, x অফ j মানে হচ্ছে এই দুইটার মধ্যে যেটা মিনিমাম আছে ওইটার থেকে x অফ k বড় হবে, আর এই x অফ k টা আবার এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম থেকে ছোট হবে। তার মানে আসলে এটা এরকম, ঠিক না? x of i smaller than equal x of k smaller than equal x of j। এটা হইলেই হচ্ছে যে আসলে এটা মাঝখানে আছে। আর সিমিলারলি যদি এটা ভার্টিক্যাল লাইন হয় তাহলে y। আর এই যে এই ডিরেকশন যেটা আমি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ বের করি, এটা হচ্ছে জাস্ট এই ফর্মুলা, দুইটা ভেক্টরের গুণফল। তো এগুলা ক্যালকুলেশন থাকবে না, কিন্তু তোমাকে দেখাইতে পারবে যে কোন কোন কেসে দুইটা লাইন সেগমেন্ট ইন্টারসেক্ট করে। তো তোমাকে যদি বলে অ্যালগোরিদম দেখাইতে, তাহলে তুমি এটা দেখাইতে পারো। আর যদি তোমাকে অ্যালগোরিদম না দেখায় ইলাস্ট্রেট করতে বলে দেন, তাহলে তুমি হচ্ছে যে এরকম কয়েকটা কেস দেখাই দিতে পারো, নিজে নিজে এরকম ড্র করলা দুইটা লাইন, একটাকে P1 P2 P3 P4 দিলা। তো এইটার সাপেক্ষে এটা কিরকম আসতেছে, দেন P3 P4 এর সাপেক্ষে এটা কিরকম আসতেছে। সো দুইটা এই যে কন্ডিশন যদি ফিল আপ হয়, দুইটাই যদি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ হয়, তাইলে ইন্টারসেক্ট করছে নয়তো করে নাই। এরকম দুইটা লাইন দেখাইলে ইন্টারসেক্ট করা, আরেকটা দেখাইলে ইন্টারসেক্ট করে নাই, আরেকটা দেখাইলা হচ্ছে যে এরকম বাইরে, আরেকটা দেখাইলা, হ্যাঁ আরেকটা দেখাইলা হচ্ছে যে ওভারল্যাপ করছে এরকম। এখন এই স্লাইডটা যদি আমি দেই, এটা তো বুঝবে, এটা তো ইজি বিজি হয়ে গেছে। বুঝবো স্যার। হুম, ঠিক আছে, তাহলে একটু বোঝা গেছে? পারবা তো? ইজি না জিনিসটা? ইজি আছে। এখানে তো হাতে কলমেই বোঝা যায় যে আসলে কোনটা ইন্টারসেক্ট করছে কোনটা ইন্টারসেক্ট করে নাই, জাস্ট দেখাই দিবা। আর অ্যালগোরিদম অত ইজি আছে যে এটা পারলে অ্যালগোরিদম বুঝে যাবে। তো এখানে যেগুলা দিছে এগুলা বুঝে কিনা, এই জাস্ট এই P3 P4 এর এগেনস্ট এই P1 টারে ভেক্টর দিয়ে দেখাইছে, এত ইকুয়েশন লেখার দরকার নাই, শুধু ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ দেখাই দিলেই হচ্ছে। ঠিক আছে, এটা গেল। এটা হচ্ছে একটা। আর একটা হইতেছে কনভেক্স হাল বের করার টেকনিক। কনভেক্স কি জিনিস? কনভেক্স হাল পড়ার আগে তো আগে কনভেক্স পড়া লাগবে। স্যার কতগুলো পয়েন্ট, স্যার পয়েন্ট গুলো দিয়ে একটা স্যার ওই পলিগন তৈরি করবে। হ্যাঁ, পলিগন তৈরি করবে। পলিগনটা কিরকম হবে? স্যার ওই কোণের মানগুলো 180 ডিগ্রি থেকে অবশ্যই বড় হতে হবে। 180 ডিগ্রি থেকে ছোট হবে না বড় হবে? আরেকবার চিন্তা করো। না স্যার, ছোট হবে স্যার, ছোট হবে। হ্যাঁ, কনভেক্স ফিজিক্সে পড়ছিল না? উত্তল অবতল লেন্স,
জি মনে স্যার। আছে? এই শেপটা কি শেপ ছিল? এটা কি উত্তল শেপ না অবতল শেপ? এটা উত্তর, আর এখন এটা অবতল। আচ্ছা, উত্তল অবতল যাই হোক, এটা হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে কনকেভ। ঠিক আছে? তো কনভেক্সে দেখো, এটা কিন্তু যদি ধরো দুইটা লাইন এরকম আছে, 3 নাম্বার পয়েন্টটা যদি ধরো এই পুরাটা তো 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থেকে যদি ছোট হয়, এটা তো মাস্ট বি 180 ডিগ্রি থেকে ছোট না? এতটুকু এই পুরাটা থেকে ছোট না? এটা হচ্ছে নিচেরটা হচ্ছে 180 ডিগ্রি ফুল। সো এতটুকু যেটা, এটা হচ্ছে যে মাস্ট বি 180 ডিগ্রি থেকে ছোট হবে, এটা আলফা। তো সেম ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আবার এখানে 180 ডিগ্রি, আরেকটা পয়েন্ট আছে। সো এটা 180 ডিগ্রি, এখান থেকে যদি ছোট হয় তাহলে এটা কনকেভ। দেন আরেকটা পয়েন্ট আছে ধরো এটা, সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইন আঁকো, এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। এখন এই যে এটা, এটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড়। সো বড় হইলে এটা আর কনকেভ হবে না। আমার কথা বোঝা গেছে? তার মানে হচ্ছে কনকেভ শেপটা যদি আমি এখান থেকে শুরু করি, এটা মাস্ট বি এরকম, প্রত্যেকটা অ্যাঙ্গেল যেগুলো আছে এগুলো 180 ডিগ্রি থেকে কম হবে। এটা তো একটু এরকম হয় আর কি। তো এগুলো সব কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তো এই তোমারে এই গ্রাফের একটা প্রবলেম এরকম দেওয়া থাকবে, ওই যে গ্রাফের মধ্যে আঁকে যেটা তোমরা ভয় পাচ্ছিলা, যে এরকম কিছু পয়েন্ট দেওয়া আছে, এখন এখান থেকে তুমি আসলে কনকেভ কনভেক্স হাল বের করবা। কনভেক্স হাল মানে হচ্ছে এই পুরাটা শেপের মধ্যে একটা কনভেক্স শেপ, যেটা কিনা বাউন্ডারি পয়েন্ট গুলাকে কভার করছে, বাউন্ডারি সহ ভিতরে সবগুলো পয়েন্টে কভার করছে। মানে হচ্ছে স্মলেস্ট কনভেক্স পলিগন for which each point in Q is either on the boundary or in its interior। তার মানে এমন একটা শেপ যেখানে পয়েন্ট গুলো আইদার তার বাউন্ডারিতে আছে অথবা তার ভিতরে আছে। তো এটা বের করার জন্য হচ্ছে গ্রাহাম স্ক্যান অ্যালগোরিদম ইউজ করে। এই অ্যালগোরিদমটা হচ্ছে এরকম। ফার্স্টে দেখো P0 থেকে P1, এখানে তো আর কিছু নাই। তো এরপর আছে P3, তাহলে এই বরাবর যদি একটা লাইন টানো, এটা কি 180 ডিগ্রি থেকে ছোট? 180 ডিগ্রি থেকে ছোট মানে হচ্ছে সে আসলে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, মানে লেফটে টার্ন নিছে। এটা যদি সামনের দিকে হয়, সে লেফট টার্ন নিছে, ঠিক না? ফার্স্টে P0 P1 P2 লেফট টার্ন নিছে, দেন P1 P2 থেকে লাইন টানার পর P3 কি লেফট টার্ন নিছিল না রাইট টার্ন নিছিল? রাইট টার্ন নিছে। যদি রাইট টার্ন নেয় কোনোটা, তাহলে আগের পয়েন্টটা বাদ দিয়ে ওই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিব, যেটা আমি এখানে করছি। রাইট টার্ন নিতে পারবে না, রাইট টার্ন নিলেই আমি আগের, যতক্ষণ রাইট টার্ন নেবে ততক্ষণ আগের পয়েন্ট বাদ দিয়ে দিব। এটাই হচ্ছে অ্যালগোরিদমটা। ধরো এরকম, P2 থেকে P3 তে গেছিল, দেন ওইটা আমি বাদ দিয়ে দিলাম, দেন P3 থেকে P4, এটা তো 180 ডিগ্রি থেকে ছোট, সমস্যা নাই। দেন P4 থেকে যখন P5 গেছে, তাহলে এটা যদি আমি আঁকি, দেন এটা কি 180 ডিগ্রি থেকে বড় না ছোট? তার মানে P4 আর আমি আর রাখবো না, রাইট টার্ন নিছে। P4 রাখবো না, P3 এর সাথে P5 কানেক্ট করে দিব।
বুঝতে পারছো? তাহলে এবার P5 থেকে P6 এ গেল, তো P3 থেকে P5 এই বরাবর গেলে 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে সমস্যা নেই। দেন P5 P6 এর সাথে P7 কানেক্ট করলে এটাও লেফট টার্ন নিছে, সমস্যা নাই। তো P6 P7 এর থেকে P8 এ গেলে ওইটাও লেফট টার্ন নিছে, ওইটাও সমস্যা নাই। দেন P7 P8 এটা, তাহলে আমি P9 এ যাওয়া মানে হচ্ছে আমি রাইট টার্ন নেওয়া, তাইলে আমি P8 বাদ দিয়ে দিব, P7 আর P9 নিব, ঠিক না? এখন আমি যদি P7 আর P9 নেই, তাহলে এখন P6 আর P7 এর জন্য এটা হচ্ছে 180 ডিগ্রি, P9 ও রাইট টার্ন নিচ্ছে, তার মানে P7 ও বাদ দিয়ে দিব, P6 আর P9 নিব। তাহলে P5 P6 যদি এটা হয়, এবার আমি লেফট টার্ন হয়েছে, সো এবার P9 আমি নিতে পারবো। এইভাবে করে আগাইলে, যেমন P9 এর সাথে P10 কানেক্ট করলাম, তখন রাইট টার্ন নিছে, সো P9 বাদ দিয়ে দিলাম। P6 আর P9 ছিল আগে, P6 আর P9 লাস্ট দুইটা পয়েন্ট, এরপর P10 কানেক্ট করছিলাম, বাট রাইট টার্ন নেওয়াতে P9 বাদ দিয়ে দিছি, P6 রয়ে গেছে। দেন P5 P6 আর P10 এর জন্য আবার P10 রাইট টার্ন নিছে, 180 থেকে বড় হয়েছে, সো P6 ও আমি আর রাখবো না। দেন P3 P5 যদি এই বরাবর লাইনটা হয়, এই বরাবর, তাও P10 আরেকবার রাইট টার্ন নিছে, 180 থেকে বড়, তাহলে আমি P10 ও P5 ও রাখবো না। এই কারণে এই সবগুলা বাদ, P3 P10 লাস্ট যে পয়েন্টটা P5 নিয়েছিলাম এটার আগেরটা P3, সো P1 P3 এটা হইলে এটা এখন 180 থেকে কম আছে, সো P10 রাখতে পারবো। দেন P10 এর সাথে P11, P3 P10 এই বরাবর লাইন হইলে দেন P11 লেফট টার্ন নিচে রাখতে পারবো, সমস্যা নাই। তারপর এই যে P11 রাখছিলাম লাস্টে, এবার P10 P11 এর সাথে P12 কানেক্ট করলে ওইটা রাইট টার্ন নেয়, সো এই কারণে তাহলে P11 রাখতে পারবো না, P10 P12 আর P3 আছে। দেন আমি যদি P12 এর সাথে P0 কানেক্ট করি, তাহলে এটা লেফট টার্ন নেয়, তাহলে আমি এখন আমার কনভেক্স শেপটা পেয়ে গেলাম। এটাই ছিল ফুল গ্রাহাম স্ক্যানের প্রয়োজন। তাহলে অ্যালগোরিদমটা কি হবে? তিনটা পয়েন্ট, এই যে দেখো, আমি যখন নতুন একটা পয়েন্ট ঢুকাচ্ছি, দুইটার দুইটা লাইনের ক্রস প্রোডাক্ট করলে তো আমি বের করে ফেলতে পারতেছি যে এটা কি ক্লকওয়াইজ নাকি কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক না? সো লেফট টার্ন নেওয়া মানে এন্টি ক্লকওয়াইজ, তো আমি যেহেতু বের করে ফেলতে পারতেছি, দেন বের করার পরে P0 P1 P2 বের করার পরে যদি রাইট টার্ন নেয়, আমি কি করতেছিলাম, লাস্ট যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা রিমুভ করতেছিলাম। তো আমরা যদি ডেটা স্ট্রাকচারের মাধ্যমে এটা রাখতে চাই বা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কোন ডেটা স্ট্রাকচারে সবচেয়ে লাস্ট পয়েন্টটা বের হয়ে যায়? ধরো আমি P0 P1 P2 পুশ করলাম, তো কোন ডেটা স্ট্রাকচার যদি আমি পপ করি তাহলে P2 টা দিবে? মনে নাই ডেটা স্ট্রাকচার? এনিওয়ান? সামির বলো। স্ট্যাক। হ্যাঁ, স্ট্যাক।
স্ট্যাকে তো সবসময় টপ থেকে বের হয় না, জি স্যার। তো এই কারণে স্ট্যাক দিয়ে করতে পারবো। তাহলে আমি ডেটা স্ট্রাকচারে গ্রাউন্ড স্ক্যানের জন্য ফার্স্টে একটা এমটি স্ট্যাক নিলাম, 3টা পয়েন্ট পুশ করলাম 0 1 2, তারপর 3 থেকে এম পর্যন্ত যতক্ষণ না অ্যাঙ্গেল ফর্ম বাই পয়েন্টস নেক্সট টু টপ টপ লাস্ট দুইটা আর হচ্ছে নতুন পয়েন্টটা যতক্ষণ না রাইট টার্ন না নিচ্ছে, যতক্ষণ না লেফট টার্ন না নিচ্ছে ততক্ষণ আমি পপ করব। জিনিসটা এরকম না? P0 P1 P2 এটা লেফট টার্ন নিছে, ওকে ফাইন। দেন P1 P2 P3 এটা রাইট টার্ন নিয়ে নিছে, সো আমি P2 পপ করে দিলাম। P2 পপ করলাম, P3 পুশ করলাম, P2 পপ করে দিলাম, P3 পুশ করলাম। দেন আমার স্ট্যাকে আছে P0 P1 P3। এবার আমি যখন নতুন আর একটা ঢুকাইতে যাব, যদি লেফট টার্ন নেয় তাহলে ঢুকাইলাম স্ট্যাকে P0 P1 P2 P3 P4 আসলো। দেন আমার কাছে P0 P1 P3 P4 আছে, সো লাস্ট তিনটা হচ্ছে এটা। যখন আমি P5 ঢুকাইতে যাচ্ছি তখন দেখতেছি যে এটা আসলে রাইট টার্ন নিচ্ছে, তো আমি টপের যেটা আছে এটা রিমুভ করে দিলাম। তো P4 টপ ছিল, এটা রিমুভ করে দিলাম। তাহলে এখন আছে P5 P3 P1, এই তিনটার মধ্যে যদি রাইট টার্ন না হয় তাহলে আমি আবার যে নেক্সট এলিমেন্ট যেটা আছে ওইটা পপ করে দিলাম। তো এইভাবে করলে আমার অ্যালগোরিদমটা হয়ে যায়। হ্যাঁ, নন লেফট টার্ন হইলে পপ। নন লেফট মানে কি রাইট, কারণ রাইট হইলেই না আমি, ধরো যে কোনো একটা রাইট হইলে আমি কি আগের পয়েন্টটা ডিলিট করে দিচ্ছিলাম, দেন আমি এই তিনটা লাস্টের যে তিনটা আছে এটা দিয়ে ক্যালকুলেট করতেছিলাম। এটা ছিল হচ্ছে গ্রাহাম স্ক্যান অ্যালগরিদম। বুঝতে পারছি? কোন ফিগারটা? হুম, হ্যাঁ। সো এখন দেখো, P10 আর P11 ছিল লাস্ট দুইটা পয়েন্ট। তো এইটা হচ্ছে ওই লাইনটা, 180 ডিগ্রি লাইনটা। তো এরপরে যদি আমি P12 ঢুকাই, আমার স্ট্যাকে ধরো আছে লাস্ট তিনটা পয়েন্ট P3 P10 P11, এটা আছে আমার স্ট্যাকে লাস্ট তিনটা পয়েন্ট। দেন আমি P12 এর সাথে চেক করতেছি, ঠিক আছে, এটা কি রাইট টার্ন নেয় কিনা। যদি রাইট টার্ন নেয় তার মানে আমি কি এই স্ট্যাকের টপ যে এলিমেন্ট আছে এটা ডিলিট করে দিব। সো এইখানে যেহেতু এখানে, হ্যাঁ, সো P11 ডিলিট হয়ে যাচ্ছে। তারপর আমি চেক করব যে P3 P10 আর P12 আসলে লেফট টার্ন নিচ্ছে কিনা। সো P3 P10 এটা 180 ডিগ্রি। এবার কিন্তু P12টা লেফট টার্ন নিচ্ছে, তাহলে আমি P12 কে পুশ করতে পারবো। সো P12 যদি পুশ হয়ে যায় তাহলে আমার স্ট্যাকের অবস্থা এখন এরকম। দেন আমি চেক করব লাস্ট তিনটা দিয়ে নেক্সট পয়েন্ট P0। সো P3 P10 P12 এর সাথে P0 যদি লেফট টার্ন করে, লাস্ট দুইটা আর হচ্ছে নতুন যে নেক্সট পয়েন্ট এটার সাথে এটা যদি লেফট টার্ন নেয় তাহলে তো আমি পুশ করে দিলাম।
স্ট্যাকে। আর যেখান থেকে স্টার্ট করছি ওখানে যদি ব্যাক আসি তাহলে আমার শেপ হয়ে গেছে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এতটুকুই। স্যার এটাকে আর একটু, হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এটা তো আমাদের স্যার ওই এক্সামে গ্রাফে করে দেখাতে হবে স্যার, তাহলে কি স্যার আমাদের হ্যাঁ, স্টেপ কি স্যার দেখাতে হবে? আমরা তো ফাইনাল গ্রাফটাই গ্রাফে দেখাবো, ওখানে স্টেপগুলো কি আর দেখানো লাগবে? এই মাঝখানের এই স্টেপ গুলো, হ্যাঁ স্যার। এগুলো কি গ্রাফ লাগবে দেখানোর জন্য নাকি এমনি? হ্যাঁ এটা গ্রাফ। এটা গ্রাফ লাগবে দেখানোর জন্য না, পরীক্ষায় হচ্ছে একটা গ্রাফ দিয়ে দেয়। এই গ্রাফের মধ্যে মানে কিছু পয়েন্ট থাকে, তো এগুলো হচ্ছে যে x1 y1 এর মান। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে খাতায় বসাইলে তো তুমি আসলে এখানে ধরো 5, পরেরটা দিলাম 10 আর 15, তো তুমি খাতায় তো এস্টিমেট করে বসাবা যে 5 কতটুকু হবে, এটা তো তুমি আর জানো না। সেই জন্য গ্রাফ দেয়। গ্রাফ দিলে তুমি একদম একুরেটলি বসাইলা পয়েন্ট গুলা সবগুলা, দেন তুমি হচ্ছে যে এই ক্যালকুলেশনটা করে ফিগারটা বের করা লাগবে। তুমি এক কাজ করতে পারো, তুমি একটা একটা করে আঁকবা না, যেটা পপ হবে ওইটাকে জাস্ট এরকম ফুল লাইন না দিয়ে হালকা দাগ 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 দিয়ে দিবা। জি স্যার বুঝতে বুঝছি। পারছো? এটা করলেই হবে। নতুন যখন অ্যাড করতে থাকবা পেন্সিল দিয়েই করো, সমস্যা নাই, কলম দিয়ে করা লাগবে না। নতুন অ্যাড করার সময় যদি ওইটা মুছে যায় তাহলে এরকম দাগ দিয়ে দিবা। আর মেইনটা যেটা ওইটা থাকবে হচ্ছে যে কারো লাইন। ঠিক আছে, এই দুইটার থেকেই আসে, দুইটা ঠিকঠাক করে পড়লে হয়ে যাবে। আর এখানে এটা স্ক্রিনশট নিলে নিয়ে নাও, এটা যে হাবিজাবি হয়েছে এটা আসলে কি দিব আর। ঠিক আছে, ওকে তাহলে আজকের জন্য আমাদের শেষ মোটামুটি। আর হচ্ছে আরেকটা বাকি যেগুলো আছে এগুলো ল্যাব ক্লাস। তোমাদের ল্যাবের যদি এই যে 10টা প্রবলেমের মধ্যে থেকে আসবে, ওগুলোর মধ্যে যদি কোনো সমস্যা টমস্যা থাকে এগুলো দেখাই দিব। আহ, আর হইতেছে যেটা আরেকটা সেগমেন্ট যেটা বাকি থাকে, লাস্ট সেগমেন্ট। আর 1 মিনিট দেখাচ্ছি একটু। এই যে এটা আমাদের কম্পিউটেশনাল জিওমেট্রি শেষ। নাম্বার থিওরি পারার কথা, জিসিডি বের করা, গসাগু বের করা, প্রাইম নাম্বার বের করা, এগুলো সিপিতে করে আসছো। এই যে নাম্বার থিওরির গসাগু বের করা, প্রাইম নাম্বার বের করা, এগুলা। আর এই যে এটা আছে এগুলাতে, এইগুলা কি জিনিস, মানে পি, এনপি, এনপি কমপ্লিট, এনপি হার্ড, 4টা ডেফিনেশন আছে, 4টা, এগুলা কি জিনিস আর এগুলোর মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি, এই ডিফারেন্স গুলা পড়লেই হয়ে যাবে। আর বাকি তেমন কিছু ইম্পর্টেন্ট না। এটার একটা স্লাইড দিয়ে দিলে ওইটা পড়লে তোমার পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তো মোটামুটি আমাদের সিলেবাস আসলে এই ক্লাসেই অলমোস্ট 90% কমপ্লিট। স্যার এক্ষেত্রে স্যার বিভিন্ন রকমের প্রবলেম আছে না স্যার, যেমন হাফম্যান কোডিং, তারপর হচ্ছে স্যার ওই এন কুইন্স ব্যাকট্রেকিং, এরকম অনেকগুলো প্রবলেম আছে স্যার, প্রায় 7-8টার মতো হয় স্যার সব কিছু মিলিয়ে। এগুলোর কি স্যার অ্যালগোরিদম সহ লাগবে নাকি স্যার শুধু প্রবলেমগুলো কিভাবে করে সলভ করা হয় এটা জানলে হবে? এটা স্টেপ বাই স্টেপ দেখাবো নাকি অ্যালগোরিদম সহ লাগবে স্যার? কোনটা? আচ্ছা, সিলেবাসটা হয়ে যাবে। সিলেবাসটা আমি রাখলাম। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, মানে অ্যালগোরিদম লাগবে কিনা সবগুলা? জি স্যার, এরকম তো অনেক রকম প্রবলেম আছে স্যার, কয়েন চেঞ্জিং, তারপর হচ্ছে এন কুইন্স ব্যাকট্রেকিং, প্রতিটা ডিডি ডিপি ব্যাকট্রেকিং এ তিনটাতে আছে স্যার। এবার কি স্যার অ্যালগোরিদম সহ লাগবে স্যার? সব অ্যালগোরিদম তো স্যার অনেক কঠিন হয়ে যাবে যদি স্যার আপনি কয়েকটা ফিক্সড করে দিতেন যেগুলো আসলে। বুঝতে পারছি। ভিডি থেকে
ফ্র্যাকশনাল ন্যাপস্যাক যেটা ওইটার অ্যালগোরিদমটা করতে পারো। আর বাকি যে অ্যাক্টিভিটি সিলেকশন আর হচ্ছে হাফম্যান কোড, এগুলো হচ্ছে যে ওই অঙ্ক যেরকম করে অঙ্কের মতো থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ওগুলো বের করবা, ট্রিটা বের করবা হাফম্যান দেওয়া থাকলে। তো গ্রিডির জন্য শুধুমাত্র ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের অ্যালগোরিদমটা পড়বা, গ্রাফের অ্যালগোরিদম গুলো পড়তে হবে, এটা পড়তেই হবে, এখানে কিছু করার নেই। আর এখানে কম্পিউটেশনাল জিওমেট্রির জন্য লাইন সেগমেন্টের অ্যালগোরিদমটা বেশি ইম্পর্টেন্ট। এই তো। তাহলে স্যার ওই নেটসেক, তারপর হচ্ছে গ্রাফ এরগুলো আর লাইন সেগমেন্ট, এই তিনটে অ্যালগোরিদম করলে হবে। অ্যালগোরিদমের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে এটা দেখবো। হ্যাঁ, আর গুলো হচ্ছে প্রবলেম সলভ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আজকের যে অ্যাটেন্ডেন্সটা আমি হচ্ছে নেক্সট যে ক্লাসগুলো হবে এগুলোতে সবাই আসার ট্রাই করো, কারণ ওগুলোতে কারো যদি অ্যাটেন্ডেন্স কমও থাকে কয়েকটা করে অ্যাটেন্ডেন্স বেশি নিয়ে হচ্ছে কভার করবো। আর তারপরও যদি না হয় তখন মিস কলেজে, এটা আর কিছু করার নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।